সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা আজ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস নিয়ে আলোচনা করব। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হলো অ্যাকিউট ইনফ্লামেশন অব দি প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস বাংলায় যাকে বলা হয় অগ্ন্যাশয়। এটি একটি এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড থেকে কিছু এনজাইম তৈরি হয়, প্রোটিওলাইটিক, লাইপোলাইটিক এবং অ্যামাইলোলাইটিক এনজাইম, যেগুলি আমরা খাদ্য যে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট গ্রহণ করি সেগুলির ডাইজেশনে ব্যবহৃত হয়ে থাকে। আর হরমোন হলো ইনসুলিন এবং গ্লুকাগন। প্যানক্রিয়াসে আলফা এবং বিটা সেল আছে। বিটা সেলগুলি থাকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে, সেখান থেকে ইনসুলিন সিক্রেশন হয় এবং গ্লুকাগন সিক্রেশন হয় আলফা সেল থেকে। এগুলি গ্লুকোজের মেটাবলিজমে গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণে ইনসুলিন এবং গ্লুকাগন কাজ করে। এই প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় গ্ল্যান্ডটি আমাদের অ্যাবডোমেনে বা পেটে, স্টমাকের পিছনে থাকে। এটিকে একটি রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার বলা হয়। পেরিটোনিয়ামের পিছনে এটি অবস্থিত। এটির প্রায় 15 সেন্টিমিটার লম্বা, 70 গ্রাম ওজন হবে এটি ডান দিকে আপার অ্যাবডোমেনের উপরের পেটের ডান দিকে ডিউডেনাম থেকে শুরু করে বাম দিকে স্প্লিন পর্যন্ত বিস্তৃত আছে এই অঙ্গটি। এটি একটি ডাক্টের মাধ্যমে ডিউডেনামে ওপেন করে এবং তার যে এনজাইম সেগুলি খাদ্যনালীতে প্রেরণ করে। সিস্টিক ডাক্ট বা গল ব্লাডারের যে ওপেনিং ডাক্ট আছে সেটি হেপাটিক ডাক্টের সাথে মিলে কমন বাইল ডাক্ট হয়। কমন বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্ট, এই দুইটি ডাক্ট একত্রে ডিউডেনামে প্রবেশ করে। বাইল এবং প্যানক্রিয়াসের সিক্রেশনগুলো, এনজাইমগুলো এই ডাক্টের মাধ্যমে ডিউডেনামে বা খাদ্যনালীতে প্রবেশ করে এবং তাদের ডাইজেস্টিভ ফাংশন সম্পাদন করে। সিস্টিক ডাক্ট যেমন ব্লক হয়ে অ্যাকিউট কোলিসিস্টাইটিস হয়, ঠিক তেমনি গল স্টোন দ্বারা অনেক সময় প্যানক্রিয়াসের যে ডাক্ট আছে, ওপেনিং আছে, সেটি বন্ধ হয়ে যেতে পারে। তখন প্যানক্রিয়াসের যে সিক্রেশন বা এনজাইমগুলো সেগুলো প্যানক্রিয়াসের ভিতর জমা হতে থাকে এবং প্যানক্রিয়াসের অটোডাইজেশন হয়। প্যানক্রিয়াসের যে সাবস্টেন্স আছে, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এগুলির উপর এনজাইমগুলি কাজ করতে শুরু করে, তখন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়। প্রথমে কেমিক্যাল প্যানক্রিয়াটাইটিস হয়, তারপর এটি ইনফেক্টেড হয়ে ইনফ্লামেশন বা ইনফেক্টিভ প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস সাধারণত গল স্টোনের কারণে হয়। তারপর আরো কতগুলি কারণ আছে, যেমন অতিরিক্ত অ্যালকোহল পান করলে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এছাড়া যাদের রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা খুব বেশি, ক্যালসিয়ামের পরিমাণ কম, অথবা কোনো ড্রাগ যদি গ্রহণ করে, তাহলে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এটি একটি একবারে কমন রোগ না হলে মোটামুটি এর সংখ্যা, এই রোগীর সংখ্যা কম নয়। ইউনাইটেড স্টেটে প্রতি বছর প্রায় 3 লক্ষ রোগী অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়, যার খরচ প্রায় $2 বিলিয়ন হয়।
এই সংখ্যাটা বাংলাদেশে নিশ্চয়ই কম নয়, এবং এর পিছনে চিকিৎসা খাতে যে খরচ, সেটিও এক বিশাল খরচ, কারণ এই জটিল রোগীর চিকিৎসা ব্যয় অত্যন্ত বেশি। যাদের অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয় তারা সাধারণত আপার অ্যাবডোমেনে প্রচন্ড ব্যথা হয়। এই ব্যথাটা পিছনের দিকে, পিঠের দিকে রেডিয়েট করে। পিছনের দিকে এই ব্যথা যখন যায় তখন রোগী সোজা হয়ে দাঁড়াতে পারে না, সোজা হয়ে বসতে পারে না, বা সোজা হয়ে শুইতেও পারে না। সে বেন্ডিং ফরওয়ার্ড, সামনের দিকে বেন্ডিং হয়ে থাকে, ঝুঁকে থাকে। এটি এই রোগের একটি বিশেষ বৈশিষ্ট্য। যখনই এর সাথে, ব্যথার সাথে, এই রোগীর হতে পারে বমি, হতে পারে বমি ভাব, হতে পারে জন্ডিস, হতে পারে। এবং যদি পরীক্ষা করা হয়, পরীক্ষা করলে দেখা যায় যে তার ব্লাড প্রেশার কমে গেছে, পালস বেড়ে গেছে, অতিরিক্ত পরিমাণে পালস বেড়ে গেছে, এবং ডিহাইড্রেশন, পানি শূন্যতা দেখা দিয়েছে। এই রোগের একটি বিশেষ বৈশিষ্ট্য হল প্যানক্রিয়াটাইটিস হয়ে ফ্লুইড রেট্রোপেরিটোনিয়াল স্পেসে চলে যায়, যে কারণে সহজে রোগী শকে চলে যায়। শকে চলে গেলে পেশেন্ট অজ্ঞান হয়ে পড়ে যায়। কাজে এই সকল লক্ষণ যখন দেখা দেয়, সঙ্গে সঙ্গে এই রোগীকে অভিজ্ঞ ডাক্তারের কাছে অথবা হসপিটালে ভর্তি করতে হয়। হসপিটালে ডাক্তারগণ পরীক্ষা করে কতগুলি বিশেষ সাইনের মাধ্যমে কনফার্ম করেন যে তার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়েছে। এই রোগীটা, এই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস অনেক সময় অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, অ্যাকিউট কোলিসিস্টাইটিস, অ্যাকিউট মেজেন্টিক ইনফেকশন, হাই স্মল বাউল অবস্ট্রাকশন ইত্যাদির মতো হতে পারে। কাজেই অন্যান্য যে সকল কারণে অ্যাকিউট অ্যাবডোমিনাল পেইন হয়, সেই রোগগুলি আমরা ক্লিনিক্যালি পৃথক করি, ডিফারেন্সিয়েট করি। যখন আমরা ক্লিনিক্যালি এটিকে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হিসেবে ডায়াগনোসিস করি, তখন আমরা কতগুলি পরীক্ষা নিরীক্ষাও করি। রোগীর রক্ত পরীক্ষা করলে দেখা যায় যে তার লিউকোসাইটোসিস হয়েছে, অর্থাৎ WBC কাউন্ট বেড়ে গেছে, এবং তার সিরাম অ্যামাইলেজ এবং লাইপিজ খুব বেশি বেড়ে গিয়েছে, প্রায় 3 গুণ বেড়ে যায় সিরাম অ্যামাইলেজ। সিরাম অ্যামাইলেজ যদি প্রায় 3 গুণ বেড়ে যায়, তখন আমরা শিওর হয়ে যাই যে এই রোগের অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করেছে। তখন আমরা রোগীকে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করি এবং তাকে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া শুরু হয়ে যায়। মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে শুরুতে আমরা দেই গ্যাস্ট্রিক সাকশন বা লেভেজ, একটি টিউব, নেজোগ্যাস্ট্রিক টিউব ঢুকে দেওয়া হয় এবং খাদ্য নালীকে পরিষ্কার করা হয়। তারপর তাকে প্রচুর ফ্লুইড দেওয়া হয়, কারণ যেহেতু পেশেন্ট শকে চলে যাওয়ার সম্ভাবনা আছে বা শকে চলে গেছে, এই জন্য আমরা তাকে প্রচুর পরিমাণে ফ্লুইড দিই। তার ব্যথা কমানোর জন্য তাকে আমরা পেইন কিলার দিই, ইনফেকশন প্রিভেন্ট করার জন্য অ্যান্টিবায়োটিক দিই। তারপর তাকে নিউট্রিশন দেওয়া হয়, বিশেষ করে প্যারেন্টাল নিউট্রিশন, আইভি নিউট্রিশন দেওয়া হয়। আইভি নিউট্রিশন দিলে প্যানক্রিয়াস স্টিমুলেটেড হয় না এবং প্যানক্রিয়াটিক যে এনজাইম সেগুলি সিক্রেশন হয়। কিন্তু প্যানক্রিয়াসের হিলিং হওয়ার জন্য তাকে নিউট্রিশন দিতে হয়, ফ্লুইড দিতে হয়, এবং অনেক সময় অক্সিজেন দেওয়ারও প্রয়োজন হয়। তারপর আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি, যেমন আমরা আল্ট্রাসাউন্ড করি, ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড অথবা এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান করা হয়।
ম্যাগনেটিক রেজোন্যান্স প্যানক্রিয়াটিক কোলিনজিওগ্রাফি বা এমআরসিপি করা হয়। এমআরসিপি দ্বারা আমরা কনফার্ম করতে পারি যে প্যানক্রিয়াস কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, প্যানক্রিয়াটিক ডাক্টে কোনো স্টোন, গল স্টোন পাওয়া যায় কিনা, এবং কোনো নেক্রোসিস ডেভেলপ করছে কিনা, প্যানক্রিয়াটিক টিস্যু ডেথ হয়েছে কিনা, সেগুলি আমরা নির্ধারণ করতে পারি এই এমআরসিপি পরীক্ষা দ্বারা। তারপর এই রোগীকে আমরা তার কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা সেগুলি আমরা দেখি। এ সকল রোগী সাধারণত কিছু লোকাল কমপ্লিকেশন হয়, সিস্টেমিক কমপ্লিকেশন এবং লেট কমপ্লিকেশন হতে পারে। লোকাল কমপ্লিকেশনের মধ্যে হলো প্যানক্রিয়াটিক অ্যাবসেস ফর্মেশন হতে পারে। যেহেতু ফ্লুইড কালেকশন হয়, নেক্রোসিস হয়, সেটি ইনফেক্টেড হয়ে প্যানক্রিয়াটিক অ্যাবসেস হতে পারে, অথবা প্যানক্রিয়াটিক সিডোসিস্ট, প্যানক্রিয়াসের চতুর্দিকে অনেক স্পেস আছে, সেখানে ফ্লুইড জমা হয় এবং সেই ফ্লুইডগুলি ইনফেক্টেড হয়ে যেতে পারে, প্যানক্রিয়াটিক সিডোসিস্ট হতে পারে। এছাড়া নেক্রোসিস তো হতেই পারে। এগুলি হলো লোকাল কমপ্লিকেশন। আর সিস্টেমিক কমপ্লিকেশনের মধ্যে হচ্ছে পেশেন্টের শকে চলে যেতে পারে। এটি হাইপোভলিউমিক শক হতে পারে, ডিস্ট্রিবিউটিভ বা নিউরোজেনিক শক হতে পারে, সেপটিক শক হতে পারে। সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স সিনড্রোম ডেভেলপ করতে পারে, মাল্টিপল অর্গান ফেলিওর হতে পারে, কার্ডিওভাস্কুলার ফেলিওর, রেসপিরেটরি ফেলিওর, রেনাল ইনজুরি এবং রেনাল ফেলিওর ডেভেলপ করতে পারে। তখন এই সকল রোগীকে আইসিইউতে ভর্তি করতে হবে। আর লেট কমপ্লিকেশনের মধ্যে রয়েছে অ্যাবসেস ফর্মেশন বা নেক্রোসিস, এছাড়া রিকারেন্ট প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন, ডায়াবেটিস মেলাইটাস, এই সমস্ত বিভিন্ন রোগ এই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের কারণে হতে পারে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের চিকিৎসা করতে হলে আমাদেরকে ডিগ্রি বা মাত্রা কতটুকু প্যানক্রিয়াস ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি সিভিয়ারিটি আমাদের বের করতে হয়। এজন্য কতগুলি ক্রাইটেরিয়া আছে, যেমন রেনজন্স ক্রাইটেরিয়া, অ্যাপাচি 2 স্কোর, এই বিভিন্ন রকম ক্রাইটেরিয়া থেকে আমরা নির্ধারণ করি যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসটা একটা মাইল্ড না মডারেট না সিভিয়ার। যদি মাইল্ড অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয় তাহলে তার তেমন কোনো সিস্টেমিক কমপ্লিকেশন বা লোকাল কমপ্লিকেশন থাকে না, সেগুলি চিকিৎসা দিলে সহজে, মেডিকেল ট্রিটমেন্ট দিলে সহজেই ভালো হয়ে যায়। তারপরে এগুলি অনেক সময় জটিল হয়ে যায় এবং তার ডেথ রেট হলো 2%। শতকরা 2% রোগী মারা যেতে পারে কমপ্লিকেশন ডেভেলপ করে। আর মডারেট কেস যদি কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে, অর্গান ফেলিওর ডেভেলপ করে, তাহলে 48 আওয়ার্সের মধ্যে এই কমপ্লিকেশনগুলি রিজলভ হয়ে যেতে পারে, ভালো হয়ে যেতে পারে। এটাকে আমরা বলি মডারেট। এর 15% ডেথ রেট রয়েছে। আর সিভিয়ার যদি হয় তাহলে তার অনেক সিস্টেমিক কমপ্লিকেশন থাকবে, লোকাল কমপ্লিকেশন থাকবে এবং লেট কমপ্লিকেশন হবে। এই সমস্ত কারণে 50% রোগী মারা যেতে পারে। কাজেই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস কোনো সহজ কোনো রোগ নয়, এটি একটি অত্যন্ত জটিল এবং ব্যয় সাপেক্ষ রোগ। এর মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার পাশাপাশি আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট দিতে পারি। সার্জিক্যাল ট্রিটমেন্ট যেমন আমরা এন্ডোস্কোপিক স্ফিংটারোটমি এবং স্টেন্টিং করতে পারি। এন্ডোস্কোপি করে আমরা প্যানক্রিয়াসের যে ডাক্ট আছে সেটিকে আমরা ডাইলেট করতে পারি, স্ফিংটারকে কেটে দিয়ে নেরু থেকে আমরা এটা ডাইলেট করতে পারি। এটাকে বলা হয় এন্ডোস্কোপিক স্ফিংটারোটমি। এতে এর সিক্রেশন, ভিতরে যে সিক্রেশন এনজাইম আছে সেটি বেরিয়ে আসবে এবং স্টোন থাকলে সেটা বের করে নিয়ে আসে, স্টোন রিমুভ করা যায়।
এবং ড্রেন করা যায় এন্ডোস্কোপি দ্বারা। তারপর যদি ভালো না হয় তখন আমাদের এই পেশেন্টের অ্যাকিউট প্যানক্রিয়াটিসের জন্য আমরা সার্জারি করতে পারি। আপার অ্যাবডোমিনাল পেইন যদি ডায়াগনস্টিক আনসার্টেনিটি দেখা দেয় তখন আমরা ল্যাপারোটমি করি। পেশেন্টের পেট কেটে আমরা তার কোনো জটিল কোনো রোগ আছে কিনা, প্রকৃতপক্ষে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আছে কিনা সেটি আমরা নির্ধারণ করতে পারি। তখন আমরা কোনো গল স্টোন ডেভেলপ করে থাকে যদি, তাহলে আমরা কোলেসিস্টেক্টমি করে দিতে পারি। এছাড়া পার অপারেটিভ প্যানক্রিয়াটোগ্রাফি করা যায়। এন্ডোস্কোপিক প্যানক্রিয়াটোগ্রাফি ছাড়া পার অপারেটিভ প্যানক্রিয়াটোগ্রাফি করে আমরা বুঝতে পারি প্যানক্রিয়াস কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, না নর্মাল আছে, অথবা কোনো স্টোন আছে কিনা। অনেক সময় ব্যথা হয় কিন্তু সেটা প্যানক্রিয়াটাইটিস না হয়ে অন্য কোনো রোগ হতে পারে। এছাড়া যদি কোনো নেক্রোসিস ডেভেলপ করে বা ফ্লুইড জমা হয়, ফ্লুইড আমরা ড্রেন করে দিতে পারি। নেক্রোসিস থাকলে ডেড টিস্যু আমরা কেটে ফেলতে পারি, যাকে ডিব্রাইডমেন্ট বলা হয়। ডিব্রাইডমেন্ট করার পর প্যানক্রিয়াস হিলিং খুব তাড়াতাড়ি হয়। সার্জারি করলে যে সকল রোগীর ক্ষেত্রে আমরা ধরে নিই যে 50% মারা যেতে পারে, সার্জারি করে আমরা সেই ডেথ রেট 20% পর্যন্ত নিয়ে আসতে পারি। কাজেই আমরা বুঝতে পারলাম যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস একটি সাধারণ কোনো ব্যাধি নয়, এটি অত্যন্ত জটিল একটি রোগ। যত তাড়াতাড়ি সম্ভব এর চিকিৎসা প্রদান করতে হবে। যদি চিকিৎসা সঙ্গে সঙ্গে না করা হয় তাহলে পেশেন্ট শকে চলে যাবে এবং মৃত্যুর হার খুব বেশি। কাজে এ সম্পর্কে সবাইকে সতর্ক হওয়া জরুরি বলে মনে করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।